হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। প্রজন্ম পাঠশালার পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগতম। তোমরা যারা ষষ্ঠ শ্রেণীতে পড়ো কিংবা যারা চাকরির বিভিন্ন পরীক্ষায় অংশগ্রহণ করেন, তাদের জন্য আজকে আমাদের জ্যামিতির একদম প্রাথমিক আলোচনার দ্বিতীয় পর্বের ক্লাসে সকলকে স্বাগতম। এই পর্বে আমরা জ্যামিতির কিছু গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনা করব। প্রথমে যে জিনিসটি নিয়ে আলোচনা করব সেটি হচ্ছে তল। তল আসলে কাকে বলে? কোনো বস্তুর পিঠ, উপরিভাগ বা নিম্নভাগকে তল বলা হয়। অন্যভাবে বলা যেতে পারে যার দৈর্ঘ্য আছে এবং প্রস্থ আছে তাকে তল বলা হয়। আমরা সংজ্ঞাটি দেখে আসি। কোনো বস্তুর পিঠ বা উপরিভাগকে তল বলে। অন্যভাবে বলা যায় যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে। তার মানে দৈর্ঘ্য এবং প্রস্থ আছে এমন জিনিসকে আমরা তল বলবো। এই তল হচ্ছে আবার দুই ধরনের। একটির নাম হচ্ছে সমতল, আরেকটির নাম হচ্ছে বক্রতল বা অসমতল। তাহলে আমরা কি বুঝলাম? তল হচ্ছে কোনো বস্তুর উপরিভাগ কিংবা নিম্নভাগ, যে কোনো একটা পিঠকে আমরা তল বলবো। কিন্তু তল হওয়ার শর্ত হচ্ছে তার দৈর্ঘ্য এবং প্রস্থ, এই দুইটা জিনিস থাকতে হবে। যার দৈর্ঘ্য ও প্রস্থ আছে তাকে আমরা তল বলতে পারি। যেমন এখানে একটা সমতল বলা আছে যে তলের কোথাও উঁচু বা নিচু নেই, উঁচু নিচু নেই, কোনো যে তলগুলোই কোথাও উঁচু নিচু নাই সেই তলকে আমরা সমতল বলবো। এখানে একটা চিত্র দেওয়া আছে, একটি সমতল। এই তলের কোথাও উঁচু এবং নিচু নাই। যদি উঁচু নিচু না থাকে তাহলে সেই তলকে আমরা সমতল বলতে পারি। আচ্ছা, পরবর্তীতে দেখি অসমতল বা বক্রতল। অসমতল বা বক্রতল মানে কি? অসমতল মানে সমতল না, সমান না। যেমন এখানে লেখা আছে যে তলের কোথাও উঁচু বা নিচু আছে, উঁচু নিচু আছে। যেমন এখানে একটা তল দেখা যাচ্ছে আঁকা বাঁকা আছে, আঁকা বাঁকা আঁকা বাঁকা। এই যে আঁকা বাঁকা, যদি আঁকা বাঁকা এমন থাকে তাহলে সেই তলকে আমরা অসমতল বলবো। অসমতলেরই আরেকটি নাম হচ্ছে বক্রতল। তাহলে তল সম্পর্কে আমরা এবার কিছু তথ্য জেনে নিই। এখানে একটা তলের চিত্র আছে। এই তলে দেখা যাচ্ছে এখান থেকে এই পর্যন্ত, এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটা হচ্ছে দৈর্ঘ্য। এটার নাম হচ্ছে আমাদের দৈর্ঘ্য। আর এই পাশে এখান থেকে এইটা যেটা দেওয়া আছে এইটার নাম প্রস্থ। মনে রাখতে হবে দৈর্ঘ্য অপেক্ষা প্রস্থ অবশ্যই ছোট হবে। তাহলে দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, তাহলে যার দৈর্ঘ্য এবং প্রস্থ আছে সেটাকে আমরা তল বলছি। এখন এই তল সম্পর্কে আমরা কিছু জিনিস জেনে নিই। এই যে তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই, উচ্চতা নেই। যেমন একটা কাগজ, একটা পৃষ্ঠার কিন্তু উপরি পিঠ এবং নিচের যে পিঠ, যে অংশ, এটাকে তল বলবো। বাট ওইটার দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, কিন্তু কাগজটা পুরো যেইটুকুন সেইটুকুন হচ্ছে উচ্চতা। ওই উচ্চতা আসলে মাপা যাবে না। এই কারণে এই তলের দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, বাট উচ্চতা নাই। এই কারণে লেখা আছে তলের দৈর্ঘ্য ও প্রস্থ আছে কিন্তু উচ্চতা নেই। পরবর্তী দেখি তলের মাত্রা দুইটি। আমরা গত পর্বে আলোচনা করেছিলাম, প্রথম পর্বে, যে জ্যামিতিক মাত্রা আসলে তিনটি: দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা। তাহলে তলের যেহেতু দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, দুইটা জিনিস আছে, উচ্চতা নেই, তাহলে তলের মাত্রা অবশ্যই দুইটি হবে। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, তলের মাত্রা দুইটি। এরপরে দেখি বলছে দুইটি তল পরস্পর ছেদ করলে রেখা উৎপন্ন হয়। দুইটি তল পরস্পর ছেদ করলে রেখা উৎপন্ন হয়, এটা আসলে কিভাবে হয়? যেমন আমরা যদি আরেকটি তল আঁকানোর চেষ্টা করি, যে এখানে আমরা আর একটা তল যদি আঁকাই সেম এইটার মাপ দিয়ে, এমন যদি একটা তল আঁকাই, এই তলটাকে যদি আমরা এইটার সাথে সেট করি, এরকম এই যে এভাবে যদি সেট করি, তাহলে এই যে মাঝখানে যে দাগটা উৎপন্ন হচ্ছে এটা মূলত রেখা। মানে দুইটি তল পরস্পর ছেদ করলে, এরকম পরস্পর ছেদ করলে মূলত রেখা উৎপন্ন হয়। এই প্রশ্নটা ক্যাডেট কলেজে অসংখ্যবার এসেছে যে দুইটি তল পরস্পর ছেদ করলে কি উৎপন্ন হয়। তাহলে আমরা এখানে দেখে নিলাম যে দুইটি তল পরস্পর ছেদ করলে রেখা উৎপন্ন হয়। আচ্ছা, পরে দেখি ঘনবস্তু আসলে কাকে বলে। ঘনবস্তু, ঘনবস্তু কাকে বলে? ঘনবস্তু যার দৈর্ঘ্য, প্রস্থ ও উচ্চতা আছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা বা বেধ আছে, তাকে ঘনবস্তু বলে।
তার মানে একটা জিনিসের যদি দৈর্ঘ্য থাকে, প্রস্থও থাকে, উচ্চতা থাকে, তিনটা জিনিসই থাকে, তাহলে সেটাকে আমরা ঘনবস্তু বলবো। যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা তিনটা জিনিসই আছে, তাহলে সেটার মাত্রা অবশ্যই আমাদের 3 হবে। যেমন ইট, বিভিন্ন ধরনের বাক্সদার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। আমরা একটু চিত্রটা দেখে নিই। এইখানে একটি ঘনবস্তু দেখা যাচ্ছে। এইটার দৈর্ঘ্য হচ্ছে এইটা, প্রস্থ হচ্ছে এইটা, আর উচ্চতা হচ্ছে আমাদের এই যে এখান থেকে এই পর্যন্ত, এইটুকু হচ্ছে উচ্চতা। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা আছে, এইটাকে আমরা ঘনবস্তু বলবো। আচ্ছা, এরপরে আসি ঘনক। ঘনক কি? ঘনকেরও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। দৈর্ঘ্য আছে, প্রস্থ আছে, উচ্চতা আছে, বাট ওই দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা একই মাপের হইতে হবে। দৈর্ঘ্য যত বড়, প্রস্থও তত বড়, উচ্চতাও তত বড়। যদি এই তিনটা জিনিস সমান হয়, তখন তাকে আমরা ঘনক বলবো। তাহলে ঘনবস্তুর ক্ষেত্রেও কিন্তু দৈর্ঘ্য ছিল, প্রস্থ ছিল, উচ্চতা ছিল। এটার ক্ষেত্রেও দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, বাট পার্থক্য হচ্ছে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান নয়, বাট ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। আমরা একটা চিত্র দেখি। এইখানে চিত্রে দেখা যাচ্ছে এইটা দৈর্ঘ্য যত বড়, এইটা হচ্ছে দৈর্ঘ্য, এই দৈর্ঘ্য যত বড়, প্রস্থও তত বড়, উচ্চতাও একই রকম। যেমন আমরা যদি এক্সাম্পল বলি, লুডোতে আমরা যে ছক্কা গুলা ইউজ করি, লুডোতে বা রুবিক্স কিউব যেটা ব্যবহার করি খেলাধুলার ক্ষেত্রে, ওই ছক্কা এবং রুবিক্স কিউব এইগুলা মূলত ঘনক। ওইটার দেখবা যে 6টা পৃষ্ঠ আছে, 6টা তল আছে, বাট ওইটার দৈর্ঘ্য যত বড়, প্রস্থও তত বড়, উচ্চতাও তত বড়, ওইগুলাকে আমরা সাধারণত ঘনক বলবো। তাহলে দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকবে, বাট সমান। এখন যদি আমরা এই ঘনক এবং ঘনবস্তু সম্পর্কে একটু জানতে চাই যে দুইটা জিনিসের মধ্যে আসলে পার্থক্যটা কোথায়, তাহলে আমরা একটু দেখে আসি। দেখো, এখানে ঘনবস্তুর ছবি, এখানে ঘনকের চিত্র দেওয়া আছে, দুইটা চিত্র দেওয়া আছে। তাহলে আমরা প্রথমে বলতে পারি না যে এইটার দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, বাট এটারও আছে। দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, যেমন ঘনক ও ঘনবস্তু উভয়েরই ঘনক ও ঘনবস্তু উভয়েরই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। দুইটারই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। আচ্ছা, দ্বিতীয় অবস্থানে দেখি ঘনবস্তুর দৈর্ঘ্য, উচ্চতা অসমান। খেয়াল করে দেখো, ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা, যেমন এইটার, এর দৈর্ঘ্য অনেক বড়, প্রস্থ তার থেকে একটু ছোট, উচ্চতা তার থেকে একটু ছোট। আর এইটার দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা সমান। এখানে দেখো লেখা আছে দৈর্ঘ্য, প্রস্থ এবং উচ্চতা অসমান। কার ক্ষেত্রে? ঘনবস্তুর ক্ষেত্রে। আর ঘনকের ক্ষেত্রে কি? ঘনকের হচ্ছে সমান। তাহলে ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান নয়, আর ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান। সেই ক্ষেত্রে একটা জিনিস খেয়াল করে দেখো তো, যে যেহেতু দুইটা জিনিসেরই দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাহলে আমরা কি এই ঘনবস্তুটাকে ঘনক বলতে পারবো? ঘনবস্তুকে কি ঘনক বলতে পারবো? একটু খেয়াল করে দেখো তো, ঘনবস্তু যেটা ঘনক বলতে পারবো? ঘনক হওয়ার শর্ত দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা থাকতে হবে। তাহলে ঘনবস্তু তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, এই শর্তটা মানে, বাট ঘনক হতে হলে আরেকটা শর্ত আছে, সেটা হচ্ছে ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা তিনটাই সমান হতে হবে। ঘনবস্তুর কি দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা সমান? না, সমান না তো। তাহলে ঘনবস্তুটাকে কখনোই ঘনক বলা যাবে না। আচ্ছা, পক্ষান্তরে আমরা যদি ঘনককে ঘনবস্তু বলি, ঘনকটাকে যদি আমরা ঘনবস্তু বলি, তাহলে বলা যাবে কিনা? ঘনবস্তু হওয়ার শর্ত কি? দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা, এই তিনটা জিনিস থাকলেই হবে। তাহলে ঘনকের তো দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, তাহলে ঘনকটাকে ঘনবস্তু বলা যাবে। কারণ কি? কারণ ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, ঘনকের দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে, ঘনবস্তুর দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। এই কারণে তার মানে সকল ঘনকই ঘনবস্তু, কিন্তু সকল ঘনবস্তু ঘনক নয়। আমাদের এখানে খেয়াল করে দেখো যে এখানে একটা তথ্য লেখা আছে, ঘনক ও ঘনবস্তুর দৈর্ঘ্য মানে মাত্রা, তিনটার মাত্রায় এক, যেহেতু দৈর্ঘ্য, প্রস্থ, উচ্চতা আছে। আর পরেরটি হচ্ছে এই যে অনেক ইম্পর্টেন্ট তথ্য, এটা কি বলছে যে সকল ঘনকই ঘনবস্তু। তার মানে এই ঘনকটাকে ঘনবস্তু বলা যাবে, ঘনকও বলা যাবে।
কিন্তু সকল ঘনবস্তু ঘনক নয়, কিন্তু এই ঘনবস্তুটাকে ঘনক বলা যাবে না, কারণ এইটার দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা সমান নয়। আর দুইটার মাত্রা অবশ্যই সমান, দুইটার মাত্রায় 3টি করে। এটার যেহেতু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে মাত্রা 3, এটারও দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা আছে, তাহলে মাত্রা 3। এখানে লেখা আছে ঘনক ও ঘনবস্তু উভয়েরই মাত্রা 3। তাহলে আশা করি তোমরা ঘনক এবং ঘনবস্তু সম্পর্কে মোটামুটি একটা ধারণা পেলে। আচ্ছা, এইবার আসি সমবিন্দু রেখা। সমবিন্দু রেখা হচ্ছে যদি একাধিক রেখা একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, অনেকগুলা রেখা বাট একটা বিন্দু দিয়ে অতিক্রম করবে। আমরা একটু খেয়াল করে দেখি, এইখানে দেখো অনেকগুলা রেখা, অনেকগুলা রেখা, 4টা রেখা, এই রেখাগুলার একটা বিন্দু দিয়ে গেছে, এই যে একটা বিন্দু দিয়ে, একটা বিন্দু দিয়ে। তাহলে সংজ্ঞাটা কি? যদি দুইটির অধিক রেখা, যদি দুইটির অধিক রেখা, দুইটির অধিক রেখা একই বিন্দু দিয়ে অতিক্রম করে, এই দেখো দুইটির অধিক রেখা একটা বিন্দু দিয়ে অতিক্রম করে, তবে ওই রেখাগুলোকে উক্ত বিন্দুতে সমবিন্দু রেখা বলা হয়। যদি দুইয়ের অধিক রেখা একটা বিন্দু দিয়ে যায়, তবে ওই রেখাগুলোকে, এই যে রেখাগুলোকে উক্ত বিন্দুতে সমবিন্দু রেখা বলা হয়। তার মানে এখানে রেখা অনেকগুলা, বিন্দু একটা। যদি এই রকম চিত্র ঘটে তাহলে ওইটাকে আমরা সমবিন্দু রেখা বলতে পারি। যেমন এই যে চিত্রে রেখাগুলো সমবিন্দু রেখা। আশা করি বুঝতে পেরেছো। আচ্ছা, এরপরে দেখো সমরেখ বিন্দুটা কি? সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু, সমরেখ বিন্দু কি? আগেরটা কি ছিল? বিন্দু একটা, রেখা অনেকগুলা। আর এখানে দেখো রেখা একটা, একই রেখার উপরে অনেকগুলা বিন্দু। এই যে এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু, এখানে একটা বিন্দু। তার মানে এখানে রেখা একটা কিন্তু বিন্দু অনেকগুলা। দেখো তো, যে সকল বিন্দু একই সরল রেখায় অবস্থান করে, যে সকল বিন্দু একই সরল রেখায় অবস্থান করে, একই রেখার উপরে, যে একই রেখার উপরে বিন্দুগুলো অবস্থান করে, তাদেরকে সমরেখ বিন্দু বলা হয়। তাহলে দুইটার পার্থক্যটা কি? আগেরটায় রেখা অনেকগুলা, বিন্দু একটা, আর এখানে রেখা একটা বাট রেখাগুলোর উপরে অনেকগুলা বিন্দু অবস্থিত। চিত্রে দেখো এখানে লেখা আছে, চিত্রে এ বি সি ডি বিন্দুগুলি সমরেখ বিন্দু। তাহলে সমবিন্দু রেখা আর সমরেখ বিন্দু সম্পর্কে বোঝা গেল। এবার দেখো অন্তস্থ বিন্দু। অন্ত শব্দের অর্থ কি? ভিতরে। অন্ত শব্দের অর্থ ভিতরে। আমরা গত পর্বে রেখা, রেখাংশ এবং রশ্মি নিয়ে আলোচনা করেছিলাম। রেখাংশের দুইটা প্রান্ত বিন্দু থাকে আমরা জানি। এইখানে একটু খেয়াল করে দেখো, এই একটা রেখাংশ আঁকা হয়েছে যার দুইটা প্রান্ত বিন্দু আছে। এখানে এ একটা বিন্দু আর বি একটা, সি একটা বিন্দু। এই যে দুইটা বিন্দু, এই দুইটা বিন্দুকে একটা রেখাংশের প্রান্ত বিন্দু বলা হয়। প্রশ্নে বলেছে কি যে অন্তস্থ বিন্দু। খেয়াল করে দেখো, অন্ত মানে হচ্ছে ভিতরে, অন্ত মানে হচ্ছে ভিতরে। তাহলে এই রেখাংশের এই যে প্রান্ত বিন্দু দুইটা ছাড়া, এই দুইটা বিন্দু ছাড়া এর ভিতরে যতগুলা বিন্দু তুমি আঁকাবা সবগুলা এর অন্তস্থ বিন্দু হবে। আমার মন চাইলাম এখানে একটা আঁকালাম, আমার মন চাইছে আমি এখানে একটা আঁকাইলাম, এগুলা নাই। তাহলে এই যে ভিতরে মানে প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া, এখানে প্রান্ত বিন্দু দুইটা আছে, দেখো এই পাশে একটা আর এই পাশে একটা। প্রান্ত বিন্দু মানে শেষ বিন্দু। প্রান্ত বিন্দু এই দুইটা ছাড়া এর ভিতরে যতগুলা বিন্দু হবে সব বিন্দুগুলাকে আমরা অন্তস্থ বিন্দু বলবো। খেয়াল করে দেখো কি বলা হচ্ছে, তাহলে প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া রেখাংশের যে কোনো বিন্দুকে ওই রেখাংশের অন্তস্থ বিন্দু বলে। তার মানে এই যে এখানে এইটা একটা অন্তস্থ বিন্দু, এটা একটা অন্তস্থ বিন্দু, এটা একটা অন্তস্থ বিন্দু। আমাদের চিত্রে বলা হয়েছে এসি, চিত্রে বলা হয়েছে কি যে এসি রেখাংশের বি একটা অন্তস্থ বিন্দু। এই যে এখানে একটা বি একটা বিন্দু দেওয়া হয়েছিল, এই বিন্দুটাকে বলা হয়েছে অন্তস্থ বিন্দু। অন্ত মানে ভিতরে, মানে প্রান্ত বিন্দু ছাড়া এর ভিতরে যে কোনো জায়গায় যে কোনো অবস্থানে যদি একটা বিন্দু পাওয়া যায় ওইটাকে আমরা অন্তস্থ বিন্দু বলতে পারবো। এবার আসো যে মধ্যবিন্দু কাকে বলে। মধ্যবিন্দু কাকে বলে? মধ্যবিন্দু খেয়াল করে দেখো, মধ্যবিন্দু, মধ্যবিন্দু মানে কি? মধ্য মানে একদম মাঝখানে যে বিন্দুটা হবে, মাঝখানের যে বিন্দু হবে। খেয়াল করে দেখো এইখানে আমাদের একটা বিন্দু, একটা রেখাংশের এই দুটা বিন্দুর নাম হচ্ছে প্রান্ত বিন্দু, শেষ বিন্দু। আর মধ্যবিন্দু মানে ঠিক এই প্রান্ত বিন্দু দ্বয় ছাড়া এর ঠিক মাঝখানে যে বিন্দুটা, মাঝখানে যে বিন্দুটা, এই বিন্দুটাকে আমরা মধ্যবিন্দু বলবো।
তাহলে মধ্যবিন্দুও কিন্তু একটা অন্তস্থ বিন্দু। তাহলে অন্তস্থ বিন্দু আর মধ্যবিন্দুর মধ্যে তফাৎটা কি হচ্ছে? অন্তস্থ বিন্দু এখানে হতে পারে, এখানে হতে পারে, যে কোনো জায়গায় হতে পারে, বাট মধ্যবিন্দু কিন্তু একটাই হবে। খেয়াল করে দেখো, একদম ঠিক প্রান্ত বিন্দু দুইটা ছাড়া, এই যে এইটা এবং এইটা ছাড়া ঠিক রেখাংশের মাঝখানে যে বিন্দুটা, তাহলে মাঝখানে যদি বিন্দু হয় তাহলে এখান থেকে এ বি, তাহলে খেয়াল করে দেখো এ বি আর বিসি এই দূরত্বটা যদি সমান হয়, এই দূরত্বটা যদি সমান হয়, মানে এ থেকে বি এর দূরত্ব আর বি থেকে সি এর দূরত্ব যদি সমান হয়, তবেই এই বি বিন্দুটাকে আমরা মধ্যবিন্দু বলতে পারবো। তার মানে একটি রেখাংশের মধ্যবিন্দু একটাই হবে, বাট একই রেখাংশের প্রান্তবিন্দু ছাড়া অন্তস্থ বিন্দু অসংখ্য হতে পারে। তাহলে খেয়াল করে দেখো, এখানে চিত্রে লেখা আছে কি যে এসি রেখাংশের বি হচ্ছে মধ্যবিন্দু। এই যে এসি একটা রেখাংশ, এর মাঝখানে বি একটা মধ্যবিন্দু, এই যে বিটা হচ্ছে মধ্যবিন্দু, বি হচ্ছে মধ্যবিন্দু। তাহলে আমরা অন্তস্থ বিন্দু এবং মধ্যবিন্দু সম্পর্কে ধারণা মোটামুটি তৈরি হয়েছে। আচ্ছা, এরপরে দেখো সমান্তরাল সরল রেখা আসলে কাকে বলে? আমরা অনেকেই এই জিনিসটা গুলিয়ে ফেলি। সমান্তরাল সরল রেখা হচ্ছে, খেয়াল করে দেখো, এখানে দুইটা রেখা আঁকা হয়েছে, এবি একটা রেখা, সিডি একটা রেখা। এই দুইটা রেখার মধ্যে এই যে মাঝখানের যে দূরত্ব, এই যে মাঝখানের যে দূরত্ব, এই মাঝখানের দূরত্ব, এই দুইটি রেখার মাঝখানের দূরত্ব, এই দূরত্বটার নাম হচ্ছে লম্ব দূরত্ব। এই দূরত্ব যদি সব জায়গায় সমান হয়, তবে এই রেখা দুটোকে পরস্পর সমান্তরাল সরল রেখা বলা হয়। মানে দুইটি সরল রেখার মধ্যবর্তী লম্ব দূরত্ব যদি পরস্পর সমান হয়, তবে ওই রেখা দুইটি পরস্পর সমান্তরাল সরল রেখা হয়। এক্সাম্পল তুমি দেখতে পারবা যে ট্রেন লাইন, যেটা আমাদের ট্রেন লাইনের দুই পাশের যে দুইটা স্লিপার, ওই দুইটার মধ্যবর্তী দূরত্ব যত বড় ট্রেন লাইন হোক না কেন, ওই মধ্যবর্তী দূরত্বটা সবসময় সমান থাকে। তার মানে ট্রেন লাইনের দুইটা স্লিপার পরস্পর সমান্তরাল। তাহলে খেয়াল করে দেখি কি বলছে, যদি দুইটি রেখার সরল রেখার মধ্যবর্তী এই যে লম্ব দূরত্ব সর্বদা সমান হয়, তবে ওই রেখাদ্বয়কে পরস্পর সমান্তরাল সরল রেখা বলে। যেমন যদি তুমি এমন আঁকাও যে না আমি দুইটা রেখা আঁকাচ্ছি, একটা এমন আঁকলাম আর একটা এমন আঁকলাম, খেয়াল করে দেখো তো এইখানে কি লম্ব দূরত্ব সমান? এইখানে অনেকখানি দূরত্ব, বাট এইখানে এসে ছোট্ট দূরত্ব। এই যে মাঝখানের যে দূরত্বটা, এই দূরত্বটা যদি দুইটা রেখার মধ্যে সব সময় সমান হয়, তবে ওই রেখা দুইটাকে আমরা পরস্পর সমান্তরাল সরল রেখা বলতে পারবো। আর সমান্তরাল সরল রেখাকে গাণিতিকভাবে যে চিহ্ন দ্বারা প্রকাশ করা হয়, এই যেটা দুইটা সোজা খাড়া খাড়া দুইটা দাগ, তার মানে এবি ও সিডি রেখাদ্বয় পরস্পর সমান্তরাল এখানে। আর জ্যামিতিক ভাবে লেখা হয় এবি সমান্তরাল সিডি, এই যে এইটা হচ্ছে সমান্তরাল চিহ্ন। তার মানে সমান্তরাল সরল রেখা হওয়ার শর্ত হচ্ছে দুইটা রেখার মধ্যে লম্ব দূরত্ব সর্বদা সমান হতে হবে, আর সমান্তরাল চিহ্ন হচ্ছে এইটা, জ্যামিতিক ভাবে সমান্তরাল চিহ্ন। আশা করি বোঝা গেছে। আচ্ছা, এরপরে দেখো লম্ব। লম্ব আসলে কি জিনিস? লম্ব হচ্ছে, খেয়াল করে দেখো, লম্ব যদি দুইটা সরল রেখা এমন ভাবে ছেদ করে এবং ছেদ বিন্দুতে যদি 90 ডিগ্রি কোণ উৎপন্ন হয়, খেয়াল করে দেখো এখানে সিডি একটা রেখা, এবি একটা রেখা, এই দুইটি রেখা এই যে এইখানে যে বিন্দুটাই ছেদ করছে, এই যে বি বিন্দুতে, বা এখানে ধরো আমি একটা বিন্দু দিয়ে দিলাম ও বিন্দু, এই ও বিন্দুতে যে কোণটা উৎপন্ন হয়েছে, এই কোণটা যদি 90 ডিগ্রি হয় বা এক সমকোণ হয়, তাহলে এই রেখা দুইটি পরস্পরের উপরে লম্ব হয়। আমরা সংজ্ঞাটা দেখে নিই। সংজ্ঞাটায় কি বলছে? দুইটি সরল রেখা পরস্পর ছেদ করলে যদি ছেদ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাপ, খেয়াল করে দেখো এই যে ছেদ করছে এই জায়গায় যদি ছেদ বিন্দুতে উৎপন্ন যে কোণটা হয়েছে, এই কোণের পরিমাণ কত ডিগ্রি স্যার? 90 ডিগ্রি হয়। 90 ডিগ্রি হয়। দুইটি রেখা পরস্পর ছেদ করলে যদি ছেদ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ 90 ডিগ্রি হয়, তবে রেখা দুইটি পরস্পর লম্ব হয়। সেই ক্ষেত্রে এই রেখা দুটিকে পরস্পর আমরা লম্ব বলতে পারি। আর লম্ব চেনার জ্যামিতিক রূপ হচ্ছে এই যে এরকম, মানে লম্ব চিহ্ন হচ্ছে সোজা একটা দাগ, নিচ দিয়ে আরেকটা দাগ। তার মানে এখানে আমরা বলতে পারি, দেখো জ্যামিতিক ভাবে লেখা হয়
এবি, এই যে লম্ব চিহ্ন সিডি। তোমাকে সমান্তরাল চিহ্ন আর লম্ব চিহ্নটা সম্পর্কে ধারণা থাকতে হবে। তাহলে কি বললাম আমরা, যে দুইটি রেখা যদি এমন ভাবে পরস্পর ছেদ করে এবং ছেদ বিন্দুতে উৎপন্ন কোণের পরিমাণ, এই যে এখানে যে কোণের পরিমাণ এইটা যদি 90 ডিগ্রি হয়, তাহলে এই রেখা দুটিকে পরস্পর লম্ব সরল রেখা বলা হয়, লম্ব রেখা বলা হয়। এই কারণে লম্বের সংজ্ঞাটা এভাবেই হবে। আচ্ছা, এরপরে আমাদের আলোচনা নাই, আমাদের প্রাথমিক পর্যায়ে দুইটা পর্বে আমরা বিভক্ত করেছি, একদম প্রাথমিক আলোচনা, সেটা হচ্ছে গত পর্বে পড়েছি আর আজকে আমরা দ্বিতীয় পর্বে শেষ করলাম। এর পরবর্তীতে আমরা এই অধ্যায়ের এমসিকিউ নিয়ে আলোচনা করব ইনশাআল্লাহ। তো আজকে এ পর্যন্তই, সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে এই প্রত্যাশায়। আল্লাহ হাফেজ।